আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, তার সঙ্গে যাব, কথা বলবো। কিন্তু যে বিষয়টা বারবার সামনে আসছে, 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে, এবং এই ঐতিহাসিক রায়ের স্বাধীনতা উত্তর আমাদের দেশে, ভারতবর্ষে সব থেকে বেশি চাকরি বাতিল হয়েছে এক রায়। এবং সেখানে আমাদের রাজ্যে 4টে ক্যাটাগরিতে, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ মিলিয়ে 26,000 শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। এই চাকরি বাতিলের রায় আসতে পারে, এটা অনেকের কাছেই কল্পনা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়েছে। সুপ্রিম কোর্টের রায় কি ইতিমধ্যেই আপনারা জেনেছেন, প্রচুর চর্চা হয়েছে তাই নিয়ে। কিন্তু এই রায়ের পর, এসএসসি 26,000 চাকরি বাতিলের পর একটা সিঁদুরে মেঘ দেখা শুরু হয়েছে। এই সিঁদুরে মেঘ দেখছেন এবার প্রাথমিক শিক্ষকরা। নির্দিষ্ট করে বলতে গেলে 32,269 জন প্রাথমিক শিক্ষকের বুক দুরু দুরু করছে। তবে কি তাদেরও একই রকম ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে? আদালতে তাদেরও কি খাঁড়া ঝুলছে, চাকরির খাঁড়া? এই পুরো বিষয়টা নিয়ে যাব আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। ফিরদৌস বাবু, আপনাকে প্রথমে স্বাগত। আমি যেটা জানতে চাই, প্রাথমিকে 32,269 একটা সংখ্যা, যেটা দেখা যাচ্ছে 2014 নিয়োগ প্রক্রিয়া, মানে টেট থেকে এসছে, 2016 নিয়োগ প্রক্রিয়া থেকে। এই চাকরি কি বাতিল হতে পারে? এরকম কি বুক দুরু দুরু শুরু হয়েছে অনেকে, 26,000 চাকরি বাতিল এসএসসিতে? দেখুন, প্রাথমিকের মামলাগুলো এখনো পর্যন্ত পেন্ডিং, ফলে কি হতে পারে সেটা আদালতে ঠিক করবেন। যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলো হলো যে টেট 2014 থেকে যে 2016 সালের যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসে আপনারা জানেন ট্রেন্ড এবং আনট্রেন্ড উভয়েই এলিজিবল ছিল। আনট্রেন্ডদের মূলত তাদের বাতিল হয়েছিল মূলত দুটো ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, সেটি সঠিকভাবে হয়নি। এছাড়াও জানেন যে সৌমেন নন্দী, রমেশ মালিকের মামলায় যারা টেট ফেল করেছিলেন কিন্তু ওই 1 নাম্বার দিয়ে পাশ করানো হয়েছিল বলে অভিযোগ, সেই মামলা পেন্ডিং। অপরদিকে আপনি জানেন সৌমেন নন্দীর মামলায় বোর্ড তারা 94 জনের অবৈধভাবে চাকরি পেয়েছে বলে যে রিপোর্ট, সেই রিপোর্টের সাপেক্ষে তাদের সার্ভিস টার্মিনেশন হয়েছিল। তারা সুপ্রিম কোর্টে যান, সেখানে স্থগিতাদেশ রয়েছে। ফলে সেই মামলাগুলো কোনটি ডিভিশন বেঞ্চে, যেমন 32,000-এর মামলা, যেমন 94 জনের মামলা। আপনি যেটা বলছেন যে 269 লুকিয়ে যেটা বোর্ড বানিয়েছিল, যারা যারা বিক্ষোভ দেখেছে চাকরি চেয়ে, তাদের চাকরি দেওয়া বেছে বেছে যে অভিযোগ রয়েছে, সেই 269 জন। আর এই 32,000 তাহলে কি করে আসছে? 2016 নিয়োগ প্রক্রিয়া তো আপনার প্রায় 42,900 কাছাকাছি নিয়োগ হয়েছিল বলে, এই সংখ্যাটা কি হয়ে আসছে 32,269? দেখুন, কারণ হচ্ছে 11,000 মতো সংখ্যাটি, প্রায় 11,000 তারা ওই ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল। ফলে ট্রেন্ড ক্যান্ডিডেটদের সেই সময় তাদের বাতিল করা হয়নি, ফলে আনট্রেন্ডের যেহেতু বাতিল হয়েছিল সেই জন্য। দ্বিতীয় হচ্ছে যে এছাড়াও টেট 2014 যেহেতু অরিজিনাল ওএমআর শিট নেই, তার পিডিএফ কপিও নেই, মানে মিরর ইমেজও নেই, সেই সংক্রান্ত মামলাও পেন্ডিং এবং সিবিআই তদন্ত করছিল। আপনারা জানেন নিশ্চিতভাবেই যে মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা তিনি একটি নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের সাপেক্ষে এখনো মামলা পেন্ডিং। তার কারণ মামলা, যেমন এই মামলাতে সিবিআই তদন্ত হচ্ছে, ফলে সেই মামলাগুলো যতক্ষণ পর্যন্ত না অন্তিম পরিণয় ঘটছে, মানে সেটাতে যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা বলা সম্ভব হবে না কি হবে, এটা বলা তো উচিত না। কিন্তু এটা কি ইতিমধ্যে আদালতের কোনো না কোনো বেঞ্চ বাতিল করেছে 32,000, এবং কোন কোন বেঞ্চ বাতিল করেছে? মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় বাতিল করেছিলেন 32,000 আনট্রেন্ড পোর্শনটা, 42,949 অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ সঠিকভাবে না হওয়ার কারণে। কারণ আপনারা জানেন যে যারা ইন্টারভিউয়ার ছিলেন তাদের ডেকে সেই সময়ে তিনি পুরো বিষয়টিকে দেখেন যে না, সঠিকভাবে হয়নি। ইভেন যে অ্যাপটিটিউড টেস্ট করতে গেলে যে পদ্ধতি প্রকরণ করা উচিত, এবং সেই সম্পর্কে যারা এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন তাদের কোনো বিন্দুমাত্র ধারণা ছিল না, ফলে বাতিল হয়েছিল। পরবর্তীতে সেটি স্থগিতাদেশ হয়, বর্তমানে স্থগিতাদেশই চলছে। সুপ্রিম কোর্ট ঘুরে আবার হাইকোর্টে এসছে। মহামান্য বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ পার্সোনাল রিজন দেখে সেটা রিলিজ করেছেন। অলরেডি মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর আদালতে সেই মামলাটি বর্তমানে অ্যাসাইন্ড হয়েছে, পেন্ডিং আছে, যে কোনো সময় সেই মামলা
শুনানি হবে যখন বিচারপতিদ্বয় মনে করবেন যে তারা শুনানি নেবেন। এই অবস্থায় মামলাগুলো পেন্ডিং আছে। ফলে এখানে দেখুন মানে কি হবে না হবে এই নিয়ে একেবারে ওই জন্য কি সিঁদুরে মেঘের ব্যাপার? না দেখুন মানে একটা ভয় পাওয়ার একটা ব্যাপার, না, যে কি না কি হয়, আমি আমি একদমই মনে করি না সেটা হওয়া উচিত বা কিছু। আদালত যা ঠিক করবেন সেটাই হবে। একদমই এখানে আতঙ্ক ছড়ানোর বিষয় নেই, আতঙ্কিত হওয়ারও কোনো বিষয় নেই। যারা যে মামলা করেছেন সেই মামলার সাপেক্ষে বিচার হবে। এবং শুধু তাই না, দেখুন আমি মনে করি যে যারা অবৈধ যে কোনো নিয়োগ প্রক্রিয়ায়, শুধুমাত্র প্রাথমিক বা নবম দশম একাদশ দ্বাদশ নয়, যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো অবৈধ চাকরি প্রাপকেরই চাকরি থাকা উচিত নয়। কিন্তু মানে নিশ্চিতভাবেই যারা নিয়োগকারী সংস্থা তাদের উচিত যে বৈধতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালানো, এবং যেহেতু যেগুলো ঘটে গেছে সেগুলো তার রিভাইভ করতে পারবেন না। ফলে যারা যারা অবৈধ সেগুলো আইডেন্টিফাই করা উচিত যে এরা এরা অবৈধ। সেটা যদি না করা যায় তাহলে তো বুঝতেই পারছেন যে নিয়োগের সংক্রান্ত আইন খুব পরিষ্কার, যে বৈধ অবৈধ ফারাক করা যায় না গেলে ওটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যেগুলো ঘটে গেছে সেগুলো সাপেক্ষে অবৈধ কারা সেগুলো আইডেন্টিফাই করা, অপরদিকে সামনের দিনে প্রতিটি নিয়োগ প্রক্রিয়া বৈধতার সঙ্গে করা এবং মিনিমাম ওই মার্কশিট গুলো সংরক্ষণ করা, সে সংক্রান্ত আইনটাকে আমি একটা বিষয় জানতে চাইবো যে এসএসসির ক্ষেত্রে আপনারা যে হার্ড ডিস্কটা সিবিআই উদ্ধার করেছিল গাজিয়াবাদ থেকে, এবং সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে হার্ড ডিস্কই কার্যত জল আর দুধ আলাদা করে দিয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে সেই রকম কোনো অকাট্য নথি আপনাদের হাতে রয়েছে, বা প্রাথমিকের দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো 1, 2, 3, 4 করে যদি বলে? দেখুন প্রাথমিকের অভিযোগ তো অনেক, যেমন ধরুন যারা টেট ফেল করেছে তাদের চাকরি দেওয়া, রিজার্ভেশন পলিসি মেনটেন না করা, প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করা, বা রেদার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস, তারা মেরিট লিস্টও বলছে না, লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেছিলেন, তার পরের দিনে একটা নোটিশ দিয়ে বলেন যে ওখানে এরর রয়েছে, অথচ এরর ফ্রি লিস্ট 2022 সালে বলার পরেও এখনো পর্যন্ত 2025 সাল হয়ে গেল, 3 বছর কেটে গেল, এরর ফ্রি লিস্ট কিন্তু এখনো এলো না। অথচ সেই লিস্ট থেকেই তুল্য মূল্য মানে একটা ট্যাবুলার চার্ট করে অনেকেই মামলা করেছেন যেগুলো পেন্ডিং, যে দেখুন আমাদের থেকে কম নম্বর পাওয়া ব্যক্তিরা বিভিন্ন জেলায় নিয়োগ পেয়েছেন। ফলে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের নিয়োগ পাওয়া, রিজার্ভেশন পলিসি মেনটেন না হওয়া, এই ওএমআর শিট না থাকা, ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করা, এখনো পর্যন্ত প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ না করা, এই সমস্ত অভিযোগ আছে। অ্যাপটিটিউড টেস্ট এবং একটা কনফিডেন্সিয়াল সেকশনের বিষয় ছিল বোধহয়। হ্যাঁ অবশ্যই। কনফিডেন্স সেকশনটা কি মানে প্রাথমিকের ক্ষেত্রে? দেখুন সেখানে একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই কোম্পানিটি মূলত একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ছিল, সিএ ফার্ম। সেই সিএ ফার্মটি তারাই ওএমআর শিট মূল্যায়ন করেন, তারাই প্যানেল তৈরি করেন। যদিও বেসরকারি হাতে পুরোটা তুলে দেয়। হ্যাঁ একদমই, সেটা যদিও আইনে পরবর্তীতে সংশোধন নিয়ে এসে সেটা করেছিলেন। কিন্তু মানে অভিযোগটা যেটা মূলত সেটা হচ্ছে যে তারা ওএমআর শিটের কোনো হার্ড পিডিএফ কপি রাখেননি, মিরর ইমেজ যেটাকে বলা হয়। এসএসসি তাও তো মিরর ইমেজ খুঁজে পাওয়া গেছে পঙ্কজ বনসালের বাড়ি থেকে, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আমার অন্তত পক্ষে জানা নেই এরকম কোনো মিরর ইমেজ পেয়েছেন বলে। যারা যারা আরটিআই করেছিলেন তাদের আরটিআই এর সাপেক্ষে কিছু নথি ছিল, সেই আরটিআই এর নথিগুলো, বা যারা আগে ওই সময়কালের মধ্যে একটা নির্দিষ্ট সময়কাল দিয়ে দিয়েছিল, সেই সময়ে যারা আরটিআই করেছিলেন সেই সময়ের মধ্যে যারা আরটিআই রিপ্লাই পেয়েছিলেন তাদের কাছেই ওএমআর এর মানে মিরর ইমেজ বা সিবিআই একটা মামলার প্রেক্ষিতে একটা রিপোর্টে সিবিআই বলছে যে এই ওএমআর গুলো উড়িষ্যার একটা পেপার মিলে নষ্ট করা হয়েছে। হ্যাঁ সেটা তো দেখুন, সেটা তো ফিজিক্যাল কপিটা, ফিজিক্যাল কপি দেখুন, ফিজিক্যাল কপি ডেস্ট্রয়ের যে আইন সেটা রয়েছে, এটা তো মানে সেটা 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস, যেমন প্রাথমিকের যেমন রিক্রুটমেন্ট রুল, এসএসসিরও সেই রিক্রুটমেন্ট রুলস রয়েছে 2016 সালে, যদিও রুল দুটো আলাদা আলাদা। এসএসসির জন্য এসএসসির 2016 সালের রুল, প্রাইমারির জন্য প্রাইমারি 2016 সালের রিক্রুটমেন্ট রুল। সেখানে খুব স্বাভাবিকভাবে যেহেতু ওএমআর ডিস্ট্রয় করার কথা বলা আছে, যদিও রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একটি তথ্য 20 বছর সংরক্ষণ করে রাখতে হয়, এবং ইনফরমেশনের ডেফিনেশন কি সেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলাও আছে। কিন্তু দেখুন আমি প্রাথমিকের ক্ষেত্রে বলবো যে প্রাথমিকের মানে অ্যাজ সাচ এখনো পর্যন্ত আমার জানা নেই যে মিরর ইমেজ তারা রেখেছেন বলে। ইভেন বিচারপতি রাজশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন যে যদি কোনোভাবে, কারণ ডিজিটাল ফুটপ্রিন্ট যদি থেকে থাকে কোনোভাবে, ইভেন
কোনো সরকারি সংস্থা বা প্রয়োজনে বেসরকারি সংস্থার সাহায্য নিয়েও সেটা উদ্ধার করা যেত, কিন্তু সেই সংক্রান্ত মামলা বর্তমানে পেন্ডিং। ফলে আশা করব সেই মামলা সঠিকভাবেই সেই মামলা শেষ হবে, তারপরে দেখা যাক আদালত যা নির্দেশ দেবে। আপনি এসএসসির একাধিক মামলা করেছেন, কিন্তু আপনি যা বললেন তাতে একটু বুঝলেন এসএসসি যতটা স্ট্রং ছিল আপনাদের হাতে দুর্নীতির এভিডেন্স গুলো, ততটা কি প্রাইমারি ক্ষেত্রে এখন স্ট্রং নয়? মানে এসএসসি থেকে তুলনায় এই জায়গায় একটু বেটার পজিশনে রয়েছে প্রাথমিক বোর্ড? না, দেখুন, আমি এটা মনে করি না। রাদার প্রাথমিকের আমার যদি ব্যক্তিগত অনুধাবনা বলেন, তাহলে ব্যক্তিগত অনুধাবনায় আমার এসএসসি থেকে প্রাইমারি দুর্নীতি বেশি। কিন্তু ওই যে এসএসসি জাজমেন্টটি যদি পড়েন তাহলে দেখবেন যে সেখানে কভার আপের কথা বলা আছে। প্রাথমিক বেটার ওয়েতে কভার আপ করার চেষ্টা করেছে, তাতে বরঞ্চ বিপদ আরো বাড়ার সম্ভাবনা মানে বেশি বলে মনে হয়। তার কারণ একদিকে আপনি 2022 সালে বলেছিলেন লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেছি, যেদিন করলেন আদালতের নির্দেশে, তার পরের দিনে আপনি বললেন এখানে এরর রয়েছে। আজ 3 বছর কেটে গেল, এরর ফ্রি লিস্ট দিতে পারেননি। ফলে মানে এগুলো তো দিক নির্দেশ করেই। এগুলো তো ওএমআর শিটের পিডিএফ কপি নেই, মিরর ইমেজ নেই, এডিএফ কপি রয়েছে, এডিটেবল কপি। ফলে এগুলো তো বোঝাই যাচ্ছে যে আসলে কি কিসের জন্য করা হয়েছে। তাছাড়াও সিবিআই তদন্ত করে তারা বের করেছেন যে এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির কিভাবে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট হয়ে গেছে। সেখানে আপনারা দেখেছেন যে একাধিক জনের টাকা নেওয়ার কথা, টাকা চাওয়ার কথা, সেগুলো সব উঠে এসছে। এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা নিজেরাই তো অ্যাকনোলেজ করেছেন যে সেখানে দুর্নীতিপূর্ণ নিয়োগ হয়েছে। 94টা সংখ্যা যাই হোক না কেন, বাট ইটস আ ফ্যাক্ট। তার মানে কি, মানে যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল যে তারা বৈধ লোকেদের চাকরি দেবেন, তারাই আদালতে এসে জানাচ্ছেন যে এখানে অবৈধ চাকরি প্রাপক রয়েছেন। এবং সেটাও আদালতের মামলা করার ফলে আদালত তারা তো এমনি এমনি মানে ভলেন্টারিলি এসে কোথাও জানাননি। ফলে এটা বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি এই মামলাগুলো করার পিছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এবং আমরা কেন মামলা করি, যেমন ধরুন সৌমেন নদী কেন মামলা করতে এসেছিলেন, তার কারণ তার সন্দেহ হয়েছিল কিছু ব্যক্তি সম্পর্কে, তিনি তাদের সম্পর্কে জানতে চান। এসপিআইও করেন, ফার্স্ট অ্যাপিল করেন, স্টেট ইনফরমেশন করেন, পরপর তারপরেও তারা মানে অ্যান্সার পাননি। ফলে তারপরে মামলা করতে বাধ্য হয় অনেকে। তারপরে এই যেমন ধরুন 2016 সালের রিক্রুটমেন্টের সাপেক্ষে 2022 সালে যে লিস্ট বেরোলো, সেই লিস্টের পরে অনেকেই দেখছেন যে যদিও সেই লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ যেভাবে দেওয়া উচিত, ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যেভাবে দেওয়া উচিত, এক্সেম্পটেড নন এক্সেম্পটেড রিজার্ভ মানে এসসি এসটি আনরিজার্ভ, ইভেন এক্সেম্পটেড নন এক্সেম্পটেড যেভাবে লিস্ট করা উচিত সেভাবেও করা হয়নি, লিস্টই ত্রুটিপূর্ণ করেছেন। তো যাই হোক না কেন, যাই দিয়েছেন সেখান থেকেই তারা অ্যাসার্টেন করে তারা আদালতে মামলা করেছেন। এবং সেই মামলা যথেষ্ট সার্বত্তও রয়েছে যে বেসিক্যালি হ্যাঁ কম নাম্বার পাওয়া ব্যক্তিরা চাকরি পেয়েছেন। যেখানে যেমন ধরুন একাধিক ডিস্ট্রিক্টে এটা ঘটেছে, মালদার যেমন লাস্ট কাট আপ যেটা নেমেছে খুব কম, অথচ তার উপরে পাওয়া ব্যক্তিরা অনেকেই এখনো পর্যন্ত তারা সার্ভিস পাননি, তারা বাইরে ওয়েট করছেন। তারা এসে দেখাচ্ছেন যে দেখুন আমার এই উইদাউট ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট আমার প্রাপ্ত মার্কস, যে ছেলেটি সিলেক্টেড হয়েছে, যে ছেলেটি এতদিন ধরে চাকরি করছে তার থেকে বেশি। ইটস এ ফ্যাক্ট। ফলে এই তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, এতদিন ধরে বঞ্চিত আছেন। এটা তো এই ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের জন্য এটা তো স্বাভাবিক। অর্থাৎ ফিরদৌস যেটা বললেন সেটা একদিক দিয়ে অত্যন্ত কিছুটা বলবো কি, হ্যাঁ, উদ্বেগের একটা বিষয় রয়েছে। এসএসসির জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে যে বিভিন্ন জায়গা দুর্নীতি অনিয়মগুলোকে কভার আপ করা হয়েছে, সেটাকে তাপ্পি দেওয়ার চেষ্টা হয়েছে, সেটাকে আড়াল করার চেষ্টা হয়েছে, এবং আর্টিকেল 16-14 মেনে সেটাকে বাতিল করেছে পুরো প্যানেলটা। একই রকম ভাবে প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু এই কভার আপের চেষ্টা রয়েছে, এবং এই কভার আপটা কিন্তু এসএসসি থেকেও বেশি সূক্ষ্মভাবে করার চেষ্টা হয়েছে। কাজেই এই কভার আপটাও আদালতে তারা নিশ্চয়ই নিয়ে যাবেন, এবং সেখানে নিয়ে যাওয়ার পর কি তার ফেট লুকিয়ে রয়েছে, ভাগ্য কি লুকিয়ে রয়েছে, সেটা তারা টেস্ট করবেন। কিন্তু পরিষ্কার জানাচ্ছেন এখানেও প্রচুর যোগ্য, যাদের নাম্বার বেশি মেরিটোরিয়াস, তারা কিন্তু চাকরি পায়নি, তুলনায় অযোগ্যরা চাকরি পেয়েছে। এই সংখ্যাটা কিন্তু রয়েছে। তবে এটাও ঘটনা আপনাদের জানাই যে 2012 যে প্রাথমিকের টেট শুরু হয়, সেখান থেকে আজ পর্যন্ত প্রায় 87,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে। এবং এই 87,000-এর মধ্যে মূল যে সমস্যার জায়গাটা, যেটা শামীমবাবুও বললেন, 2014 টেট থেকে 2016 যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই প্রায় সিংহভাগ গন্ডগোল রয়েছে।
এবং এই সিংহভাগ গন্ডগোলের মধ্যে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউর মধ্যে যে গন্ডগোল, তাতে 32,000-এর চাকরি বাতিল ইতিমধ্যে একক বেঞ্চে হয়েছে, বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। সেই মামলা পর্বে খুব শীঘ্রই হয়তো আসবে এবং সেখানে বিষয়টা পরবর্তী সময় ডিসাইড হবে। আর 269 জন টেট ফেল করে যে চাকরি পাওয়ার যে তত্ত্ব, 1 নাম্বার গেজ দিয়ে পাস করানো, সেক্ষেত্রেও প্রচুর ইররেগুলারিটিস রয়েছে। এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু প্রাথমিকে আগামী দিনে কিন্তু এই 32-33 হাজার চাকরি নিয়ে কিন্তু সত্যি একটা দোটানা, একটা বুক দুরু ব্যাপার কিন্তু লুকিয়ে রয়েছে। অর্থাৎ আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে কি হচ্ছে না হচ্ছে। এবং এই সংখ্যার মধ্যে যারা প্রাথমিক শিক্ষকতা করছেন তাদের কিন্তু সত্যিই একটা চিন্তা, তা বলার অপেক্ষা রাখে না। এখন আদালত তাদের চাকরি ক্লিন করে দিতে পারে, গ্রিন সিগন্যাল দিতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে। কিন্তু একটা চিন্তার মধ্যে থাকা, কি হবে কি হবে কি হবে, এই কি হবে কি কৌতূহল, সেটার জন্য আমাদেরও তাকিয়ে থাকা। পরবর্তী সময় নিশ্চয়ই খুব শীঘ্রই বিচারপতি রায় চট্টোপাধ্যায় একক বেঞ্চ এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দুটো আলাদা মামলা আসবে। পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব।